আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন বিষয়ে আলোচনা করব। তোমরা যারা বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিলে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে পারলে যে সেখানে 2017, 2018 এবং 2019 সালের প্রশ্ন হুবহু পরীক্ষায় এসেছে। আজকের এই ভিডিওতে তোমরা যারা ভূগোল পরীক্ষা দিতে যাবে উচ্চ মাধ্যমিক ক্লাস 12, আমি সেই কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। চলে আসো, তোমাদের প্রথম যে অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমরা পড়বে প্রথমে এসএকিউ অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, এই কয়েকটা পড়ে যাবে। এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন পড়বে না, ঠিক আছে। তারপর চলে আসো ভৌমজল। এই ভৌমজল এর মধ্যে থেকে তোমরা পড়বে ভৌমজলের উৎসগুলি কি কি, আর এখান থেকে কিচ্ছু পড়তে হবে না। তারপরে চলে আসো প্রস্রবণ। প্রস্রবণের মধ্যে থেকে পড়বে প্রস্রবণ কাকে বলে, উষ্ণ প্রস্রবণ কাকে বলে, উদাহরণ দাও, গিজার বা গাইজার কি, ব্যাস এখান থেকে। বা ভেকুলিসিয়ান প্রস্রবণ কথাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা পড়বে। তারপরে চলে আসো চুনাপাথর যুক্ত অঞ্চল বা কাস্ট অঞ্চল। এইটা থেকে একটি 5 মার্কের কোশ্চেন 100% এবার আসছেই। অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চল যাকে বলে ওকে বলে কাস্ট অঞ্চল। চুনাপাথরযুক্ত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, কিন্তু পরীক্ষায় ভূমিরূপগুলি উল্লেখ করে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু 100% পরীক্ষায় এই চুনাপাথর বা কাস্ট অঞ্চল থেকে তোমাদের পরীক্ষায় আসছেই। এখান থেকে 5 মার্কের জন্য ভালোভাবে তোমরা কোশ্চেন পড়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে পড়বে টেরারোসা কি, সংজ্ঞা, বিশেষ করে সংজ্ঞার ক্ষেত্রে বলছি। টেরারোসা কি, উভালা কি, পলজি কি, এগুলো সংজ্ঞা পড়ে যাবে এবং ওই যে 5 মার্কের কোশ্চেনটা পড়তে বললাম সেটা ভালোভাবে পড়বে। তারপরে চলে যাও মৃত্তিকা। এই মৃত্তিকা থেকে তোমরা প্রথমে পড়বে মৃত্তিকা এসে কেউ বলছি মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে, মৃত্তিকার পিএইচ কি, এটা ভালো করে পড়বে। তারপরে আন্ত আঞ্চলিক মৃত্তিকা ও আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, এদের উদাহরণ পার্থক্য দাও। এবং এখান থেকে যে 5 মার্কের প্রশ্ন পড়বে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব আলোচনা করো, কিংবা মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। তারপর পড়বে পরিণত মৃত্তিকা ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু মৃত্তিকা অধ্যায় থেকে পড়ে যাবে। এবার চলে আসো তোমাদের নেক্সট যে অধ্যায় আছে, সেই অধ্যায়টির নাম হচ্ছে জলবায়ু। এই জলবায়ু থেকে আমি বট কোশ্চেনগুলো বলে দিই। জলবায়ুর টোটাল 4টি অধ্যায় আছে। জলবায়ু শ্রেণীবিভাগ, জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডলীয় গোলযোগ ও স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু, এই চারটি কিন্তু জলবায়ুর অন্তর্গত। এই 4টি অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে, আগে বট কোশ্চেনগুলো বলি। জলবায়ু অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়বে, প্রথমে পড়বে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র, এটা প্রথমে পড়বে। দ্বিতীয়ত পড়বে যে নিরক্ষীয় বা মৌসুমী বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো, দ্বিতীয় প্রশ্ন পড়বে এই জলবায়ু অধ্যায় থেকে। তৃতীয় প্রশ্ন পড়বে জলবায়ু থেকে মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ যাকে বলা হয়, জলজ উদ্ভিদ, জেরোফাইট উদ্ভিদ, এদের অভিযোজনগত বৈশিষ্ট্য বা শ্রেণীবিভাগ এবং অভিযোজনগত বৈশিষ্ট্য। এবং তারপরে এরপরে নেক্সট যে তোমাদের অধ্যায় আছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, ওই বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাদের পড়বে ওজোন স্তর অবক্ষয়ের প্রভাবগুলি কী কী, বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কী কী, বা ওজোন গহ্বর ক্ষয়ের প্রভাবগুলি কী কী। বাইস এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে বায়ুমণ্ডল অধ্যায় থেকে পড়ে যাবে। এবার তোমাদের শর্ট কোশ্চেন বায়ুমণ্ডল অধ্যায় থেকে কী কী পড়বে আমি বলে দিচ্ছি। শর্ট কোশ্চেন পড়বে জেট স্ট্রিম বা জেট বায়ু কী, এর বৈশিষ্ট্যগুলি কী, অক্লিশন কী, মৌসুমি বিস্ফোরণ কী, এগুলো পড়বে। তারপর জেরোফাইট উদ্ভিদ, হাইড্রোফাইট উদ্ভিদ, মেসোফাইট উদ্ভিদ, আলোকপ্রিয় উদ্ভিদ কাকে বলে, আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে, ছায়া বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে, অতি তাপযুক্ত উদ্ভিদ, অতি নিম্ন তাপযুক্ত উদ্ভিদ কাকে বলে, হেকিস্টোথার্মস, মাইকোথার্মস, এগুলো যে আছে এগুলো ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। এরপরে স্বাভাবিক উদ্ভিদ থেকে হয়ে গেল। এরপরে চলে আসো তোমার একটা অধ্যায় আছে বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি অধ্যায় অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা যেটা পড়বে জীববৈচিত্র্য যাকে বলে, এই জীববৈচিত্র্য অধ্যায় পড়ে জীববৈচিত্র্য, আগে বট কোশ্চেন বলে দিচ্ছি, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি লেখো। 2 নম্বর বট কোশ্চেন এখান থেকে পড়বে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলি লেখো। এই 2টা কোশ্চেন এখান থেকে ভালোভাবে পড়ে যাবে। এবং এখান থেকে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য,
এই টপিকটা ভালোভাবে পড়ে যাবে। প্রজাতিগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, এই দুইটা টপিক ভালোভাবে পড়ে যাবে। কাকে বলে এদের বিস্তারিত বিষয়ে তোমরা পড়ে যাবে। এবং রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ঠিক আছে, এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান কাকে বলে, অভয়ারণ্য কাকে বলে, এই টপিকগুলি তোমরা আগে ভালোভাবে পড়ে যাবে, বুঝতে পারো তো। এবং একটা পড়া আছে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু কাকে বলে, কে সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি ব্যবহার করেন, এবং ভারতে দুটি দেখা যায় এমন দুটি উষ্ণবিন্দু, জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বা বায়োডাইভার্সিটি হটস্পট এর উদাহরণ দাও। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। তারপর চলে আসো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল না, অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে তোমাদের প্রথমে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা পড়বে। প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে, এগুলো ভালোভাবে পড়ে যাবে। এবং এই প্রত্যেকটা স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে কিছু শ্রমিক যুক্ত থাকে, বা ওদেরকে কি কলারের, কি পোশাকের কর্মী বলা হয়, এইগুলো সবগুলো ভালোভাবে পড়ে যাবে। এবার চলে আসো প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, যাকে আমরা বলি কৃষি। এই অধ্যায় থেকে পড়বে আর্দ্র কৃষি কাকে বলে, শুষ্ক কৃষি কাকে বলে, এই দুইটা সংজ্ঞা ভালোভাবে পড়ে যাবে। ব্যাপক কৃষি কাকে বলে, হর্টিকালচার বা উদ্যান কৃষি কাকে বলে, এগুলো সংজ্ঞা শর্টের জন্য বলছি, হর্টিকালচার উদ্যান কৃষি কাকে বলে, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কাকে বলে, এগুলোর সংজ্ঞা ভালোভাবে পড়ে যাবে। ব্যাপক কৃষি কী, শস্য প্রগাঢ়তা কী, নীল বিপ্লব কী, শ্বেত বিপ্লব কী, শস্য সমন্বয় কী, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা, সবুজ বিপ্লব কী, এগুলোর সংজ্ঞা ভালোভাবে পড়ে যাবে। এবং বট কোশ্চেন এখান থেকে পড়বে, যেটা এবার আসছেই, সেটা হচ্ছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটা একটা পড়বে। 2 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে উন্নত কেন, এটা একটা পড়বে। আর উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটা প্রশ্ন ভালোভাবে এখান থেকে পড়ে যাবে। কিন্তু তারপরেও আছে যে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন, বাণিজ্যিক কৃষি রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কি, এগুলো 2 মার্কের কোশ্চেন, এগুলো এখান থেকে একটু ভালোভাবে পড়ে যাবে। তুমি কৃষি অধ্যায় থেকে যেই 3টা প্রশ্ন বললাম, ওই 3টা প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে। এবার চলে আসো শিল্প। এই শিল্প অধ্যায় থেকে তোমরা প্রথমেই পড়বে যে শিল্পের অবস্থানের উপর কাঁচামাল ও পরিবহন ও কাঁচামালের প্রভাব আলোচনা করো। এটা 5 মার্কের বট কোশ্চেন বলছি। শিল্পের অবস্থানের উপর কাঁচামাল ও পরিবহনের প্রভাব আলোচনা করো, এটা প্রথমেই পড়বে কিন্তু এখান থেকে শিল্প অধ্যায় থেকে। তারপর পড়বে 2 নম্বর বট কোশ্চেন, কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো, চট্টগ্রাম মালভূমি অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতে রেডিমেড পোশাক শিল্প, এই যে প্রশ্নগুলি বললাম, এগুলি সব 5 মার্কের জন্য তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি বলে দিচ্ছি। কারণ এই যে প্রশ্নগুলো বলছি, এগুলো কিন্তু সব 2017, 2018, 2019 সালে কিন্তু এসেছে। আর এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা শর্ট পড়বে। আমার এখান থেকে বলতে কি, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী শিল্প, এই অধ্যায়টা ইন্ডাস্ট্রি, এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে শিল্প কাকে বলে, তারপর হচ্ছে অস্থানু শিল্প কাকে বলে, ফুটলুস ইন্ডাস্ট্রি, শিকড় আলগা শিল্প কাকে বলে, পেট্রোকেমিক্যাল শিল্প কি, উদীয়মান শিল্প কাকে বলে, এই শিল্পের সংজ্ঞা ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। অনুসারী শিল্প কাকে বলে, এগুলোর সংজ্ঞা ভালোভাবে পড়ে যাবে। এবং শিল্প অধ্যায় থেকে কী কী বট কোশ্চেন পড়তে হবে আমি বলে দিলাম। চলে আসো এরপরে অধ্যায় জনসংখ্যা। জনসংখ্যা পড়বে প্রথমে বয়সলিঙ্গ পিরামিড, এর যে পিরামিডের যে গুরুত্ব আছে, সেই বয়সলিঙ্গ পিরামিডের গুরুত্বটা 5 মার্কের জন্য ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবার তারপর পড়বে জনসংখ্যা থেকে বয়সলিঙ্গ পিরামিড, এটা ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে। এবার তারপরে পড়বে জনসংখ্যা থেকে এবং জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য কী, মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য কী, এই পার্থক্যটা ভালোভাবে পড়ে যাবে। জনসংখ্যা থেকে জনাকীর্ণতা, অতি জনাকীর্ণতা কাকে বলে, তারপর পড়বে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, এগুলোর সংখ্যা ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে। আর জনসংখ্যা থেকে তোমরা ভালো করে পড়বে যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি কী, ভালোভাবে পড়ে যাবে। জনসংখ্যা বৃদ্ধির ত্রিকোষীয় মডেল তত্ত্বটি বা জনবিস্ফোরণ তত্ত্বটি আলোচনা করো। এই জনসংখ্যা থেকে এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাবে। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে, জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি, জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি কী, এগুলো ভালোভাবে পড়ে যাবে। এবং চলে আসো সেটেলমেন্ট, জনবসতি।
এই জনবসতি থেকে তোমরা কি কি পড়বে আমি বলে দিচ্ছি। দেখো, জনবসতি থেকে 3 ধরনের জনবসতি, রৈখিক জনবসতি, গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, 3 ধরনের জনবসতি গড়ে ওঠার কারণ 1 নম্বর পড়বে। 2 নম্বর পড়বে যে বিভিন্ন ধরনের পৌর বসতির শ্রেণীবিভাগ, পৌর জনবসতি আছে, কর্মধারার ভিত্তিতে পৌর জনবসতির শ্রেণীবিভাগ, এটা 2 নম্বরে পড়বে কিন্তু। তারপরে গোষ্ঠীবদ্ধ জনবসতি কাকে বলে, কোন কোন অঞ্চলে দেখা যায়, রৈখিক জনবসতি কাকে বলে, কোন কোন অঞ্চলে দেখা যায়, তারপর বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে, কোন কোন অঞ্চলে দেখা যায়, এটা ভালো করে পড়বে। এবং বিভিন্ন ধরনের শহর, প্রশাসনিক শহর, ধর্মীয় শহর, সাংস্কৃতিক শহর, এগুলা কোশ্চিন তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে যাবে। তাহলে আমি তোমাদের কৃষি বললাম, শিল্প বললাম, জনসংখ্যা এবং জনবসতি পড়লাম। এই যে প্রশ্নগুলি বললাম এটা তো লাস্ট মিনিট সাজেশন, কারণ তোমরা তো সকলে বুঝতে পারছো যে উচ্চ মাধ্যমিকে 2017, 2018 এবং 2019 এই সালের প্রশ্নগুলি পরীক্ষা বেশি আসছে। সেই জন্য আমি তোমরা যারা উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিতে যাবে কয়েকদিন পর, তোমাদের সুবিধার জন্যই আমি এই ভিডিওটি বানালাম। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।